নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার নতুন সিইসি কে এম নুরুল হুদার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা। রাজনীতিবিদ, সুশীল সমাজ এদের সহযোগিতা ছাড়া এই এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলের সহযোগিতা পাব। নতুন নির্বাচন কমিশনে সুশীল সমাজের প্রতিনিধি না রাখাটা অপ্রত্যাশিত মন্তব্য সার্চ কমিটির সদস্যদের। যদি একজন নাগরিক সমাজের প্রতিনিধি ওখানে অন্তর্ভুক্ত হতে পারতেন তাহলে হতো কি আস্থার জায়গাটা আরো বড় হতো। সেই সুযোগটি আমরা কিছুটা হারিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন নির্বাচন কমিশনকে এখনই গ্রহণযোগ্য বলতে নারাজ বিএনপি। তর্কের খাতিরে বিরোধিতা না করে তাদের সহায়তার পরামর্শ আওয়ামী লীগের। কাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। 5 বছরে নানা ইস্যুতে আলোচিত ছিল ইসি। কয়েকটি নির্বাচন ছাড়া অন্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কার্যক্রম প্রশ্নবিদ্ধ। গাইবান্ধায় সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার সময় দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের। জড়িতদের চিহ্নিত না করায় আদালতের ক্ষোভ। রাজধানীর টিকাটুলিতে বাস চাপায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত। ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে বনানীতে বাস যাত্রী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। এবং আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়েছে বিভিন্ন রোগ ব্যাধি। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ সহযোগিতা চান। এ সময় সদ্য নিয়োগ পাওয়া এই সিইসি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন বলেও প্রতিশ্রুতি দেন। এদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, সবার আস্থা অর্জন করেই কাজ করবে নতুন কমিশন। নিয়োগের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার বললেন, সকলের সহযোগিতা পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর তাই আসছে 5 বছরের জন্য সাংবিধানিক এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন সদ্য নিয়োগপ্রাপ্ত এই সিইসি। যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা রাজনীতিবিদ, সুশীল সমাজ এদের সহযোগিতা ছাড়া এই এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলের সহযোগিতা পাব। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে কোনো আপোষ করবে না এই কমিশন। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। আমার উদ্দেশ্য হলো যে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা। সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করি নাই কোনোদিনও। দীর্ঘদিন আমি সিভিল সার্ভিসে ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করার চেষ্টা করব। এদিকে নিজেদের কাজের মাধ্যমে সবার আস্থা অর্জনের প্রতিশ্রুতি দিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আমি মনে করি চ্যালেঞ্জটা ওখানেই, আমাদেরকে আস্থা অর্জন করতে হবে যাতে করে আমরা জনগণের আস্থা অর্জন করতে পারি, যাতে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারি, আমরা যাতে করে সুশীল সমাজের আস্থা অর্জন করতে পারি। এবং আস্থা অর্জনের একটাই বোধহয় আজ পথ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে স্বচ্ছতা। আগামী 15 ফেব্রুয়ারি শপথ নেবে নতুন নির্বাচন কমিশন। আমি রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশনে বিএনপির সুপারিশ করা একজন ও আওয়ামী লীগের একজন রয়েছেন। এরপরও বিএনপির কেন এত ক্ষোভ, হতাশা, সেই প্রশ্ন রাখেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, নবগঠিত এই নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপিরও একজনকে নেওয়া হয়েছে, আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হচ্ছে, তাহলে এখানে বৈষম্য কোথাও? আমি শিওর এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে আসবে। গতবারের ভুলের পুনরাবৃত্তি এবার যদি করে তাহলে বিএনপি
আরো কতটা সংকুচিত হবে, এটা তাদের মধ্যে যাদের বুদ্ধিশুদ্ধি আছে, ভীষণ আছে বা একটু দূরদৃষ্টি আছে, তারা ভালো করেই জানে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল, তাই তর্কের খাতিরে বিরোধিতা না করে নতুন নির্বাচন কমিশনকে তাদের সহায়তা করা উচিত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টাউন হলে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। বিএনপি যেহেতু একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তো সেই দিক দিয়ে শুধু সমালোচনার খাতিরে সমালোচনা বা বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন, যাতে আগামী দিনে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের কাছ থেকে সহযোগিতা পেয়ে তারা তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা দেখাতে পারেন। সব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আবার সুষ্ঠু করা সম্ভব যদি সব রাজনৈতিক দলগুলো যদি সকল নির্বাচন কমিশনকে সহায়তা করে। নতুন নির্বাচন কমিশনকে এখনই গ্রহণযোগ্য বলতে নারাজ বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের লোক অভিহিত করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে কমিশনের কার্যক্রম দেখেই চূড়ান্ত মূল্যায়ন করা যাবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের যাদেরকে সহযোগী করা হয়েছে সেটি খুব শুভনীয় এবং গ্রহণযোগ্য, এটি এই মুহূর্তে বলা যাচ্ছে। আগামী দিনে তারা যখন দায়িত্ব নেবেন এবং তাদের ব্যাপারগুলো বিস্তারিতভাবে বলা যাবে। শোনা যাচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি অতীতে জনতার মঞ্চের একজন নেতা ছিলেন, তারপরেও সামগ্রিকভাবে কথা বলার মতো পরিস্থিতিটা এখনো তৈরি হয়নি। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতির নিয়োগ দেয়া নির্বাচন কমিশন নিয়ে কারো প্রশ্ন তোলা উচিত নয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত বিধান এবং নির্দেশ এবং আইনে প্রদত্ত দিক নির্দেশনার ভিত্তিতে উনি এই নিয়োগ দান করেছেন। এমন কোন ব্যক্তি এখানে নিয়োগ পাননি যে ব্যক্তি বিতর্কিত অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। আমরা মনে করি যে এই নিয়োগ দানের সিদ্ধান্তটা প্রশ্ন করা কারো উচিত হবে না। নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারে আমি মনে করি আইন কানুন সংবিধান কমিশন যাই থাকুক না কেন, যে দলগুলো নির্বাচন করবে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপারিশ করা 10 জনের মধ্যে থেকে নতুন নির্বাচন কমিশনে সুশীল সমাজের কোনো প্রতিনিধি না রাখাটা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন সার্চ কমিটি সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এছাড়া কমিশনে নির্বাচন বিশেষজ্ঞদের আরও অগ্রাধিকার দেওয়া যেত বলেও মনে করেন তিনি। এদিকে কিছুটা মতানৈক্য থাকলেও নতুন কমিশনে সার্চ কমিটির মতামতের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন আরেক সদস্য মাসুদ আহমেদ। তবে দুজনেই নতুন নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন নিরপেক্ষ মন নিয়ে কাজ করার। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রায় 2 সপ্তাহের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে সোমবার 5 বছরের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি। নতুন কমিশনে 5 জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ 3 জনই সাবেক সরকারি আমলা, বাকিদের একজন অবসরপ্রাপ্ত সামরিক ব্রিগেডিয়ার ও একজন সাবেক বিচারপতি। সার্চ কমিটি থেকে সুপারিশ করা 10 জনের মধ্যে 3 জন নাগরিক সমাজের প্রতিনিধি থাকলেও তারা কেউ স্থান পাননি নতুন নির্বাচন কমিশনে, যা প্রত্যাশিত ছিল না বলে মন্তব্য করেছেন সার্চ কমিটির এই সদস্য। পাশাপাশি কমিশনের নির্বাচন বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া যেত বলেও মনে করেন তিনি। 10 জনের তালিকায় 3 জনের অন্তর্ভুক্ত ছিল। যদি একজন নাগরিক সমাজের প্রতিনিধি ওখানে অন্তর্ভুক্ত হতে পারতেন তাহলে হতো কি ওই আস্থার জায়গাটা আরো বড় হতো। তারা প্রত্যেকেই কিন্তু এই স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনের বিষয়ে অভিজ্ঞতা প্রাপ্ত। আর এই নির্বাচন তো শুধু প্রশাসনের বিষয় না, জনসম্পৃক্ততার বিষয়টি প্রথমেই নিশ্চিত হতে পারত। সেই সুযোগটি আমরা কিছুটা হারিয়েছি বলে মনে হচ্ছে এবং আমরা আশা করছিলাম এই 10 জনের ভিতর থেকে যারা সবচেয়ে অভিজ্ঞ তাদেরকে বেছে নেওয়া হবে, কারণ একটা অভিজ্ঞ মানুষ ছাড়া আর সত্যিকার অর্থে একটা নির্বাচন কমিশন, তারা সবাই অভিজ্ঞ, কিন্তু আমি মনে করি যে অভিজ্ঞতার মাপকাঠিও তো বিচিত্র হতে পারে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া KM নুরুল হুদা বিএনপি সরকারের আমলে ওএসডি হলেও তার কোনো প্রভাব এখানে পড়বে না বলে মনে করেন সার্চ কমিটির সদস্যরা। ওএসডি কিন্তু কোনো শাস্তি না। ওএসডি সরকার কাউকে অফ ডিউটি করে দিতে পারে তার নিজস্ব বিবেচনায়, সেই সময়কার বিবেচনায়। কাজেই তিনি আমাদের মানদণ্ড পাশ করেছেন। কোন ক্ষেত্রে তিনি হয়তো সরকারের বিরাগ অনুরাগ অথবা রাগের বশবর্তী হয়েছেন, কিন্তু
আমরা আশা করি যে এই বিষয়গুলি যেন তার কাজে কোনোভাবে প্রভাব না ফেলে। যদি দেখা যায় যে এমন কিছু কাজ তারা শুরুতেই করছেন যাতে আস্থাটা তৈরি হয়ে গেছে, তখন এই অভিযোগগুলি আর থাকবে না। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির মতামতের অনেকখানি প্রতিফলন হয়েছে বলেও মনে করেন তারা। আমাদের মত মূলত আপনার রিফ্লেক্টেড হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি সেটাই করেছেন। এখানে যারা মনোনীত হয়েছেন তাদের কেউ কেউ একাধিক রাজনৈতিক দল কর্তৃক মনোনীত। সার্চ কমিটির সদস্যরা আরো মনে করেন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নতুন কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করতে পারলেই গত কয়েকদিনের পরিশ্রম সার্থক হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের প্রতি আস্থা আছে জানিয়ে তাদের জন্য শুভকামনা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিদায়ী কমিশনার হিসেবে বেলা 11টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সিইসির সঙ্গে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মারক বইয়ে সই করেন প্রধান নির্বাচন কমিশনার। নতুনদের জন্য শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তারা অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজে আসছেন। এটা সাংবিধানিক দায়িত্ব, দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং আমরাও এটা অন্তর থেকে পালন করে এসেছি। আমাদের আশা রয়েছে, আস্থা রয়েছে, তারাও যোগ্যতার সাথে এই কাজ পালন করে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে বিদায় নির্বাচন কমিশনাররা। বিকেল 3:30টায় বঙ্গভবনে এই বিদায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মেয়াদকালে অর্পিত দায়িত্ব পালনের কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতিও তাদের কর্তব্য পালনের ভূয়সী প্রশংসা করেন। আগামীকাল বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এবং সার্চ কমিটির মাধ্যমে নবগঠিত নির্বাচন কমিশনাররা 9 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। আগামীকাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। গত 5 বছরে 1 ডজনের বেশি নির্বাচন অনুষ্ঠান, ভোটার তালিকা হালনাগাদ, স্মার্ট কার্ড তৈরি সহ নানা ইস্যুতে আলোচিত ছিল কমিশন। তবে কয়েকটি নির্বাচন ছাড়া অন্যগুলোতে অনিয়মের অভিযোগ বারবার প্রশ্নবিদ্ধ করেছে রকিবউদ্দিনের নেতৃত্বে এই কমিশনকে। রাশেদ লিমনের রিপোর্ট। সার্চ কমিটির মাধ্যমে প্রথম কমিশন 2012 সালের 9 ফেব্রুয়ারি শপথ নেন কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্য। আরেক সদস্য যোগ দেন 15 ফেব্রুয়ারি। দায়িত্ব নেওয়ার বছরই রংপুর সিটি নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। পরের বছর রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই 4 সিটি কর্পোরেশন, আর কিছুদিন পর গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়, ভাবমূর্তি উজ্জ্বল হয় রকিবউদ্দিন কমিশনের। জাতীয় নির্বাচনের আগে প্রার্থিতা বাতিল সংক্রান্ত 91 ই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন তারা। পরে সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে সকল রাজনৈতিক দল। তবে 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়েও অস্বস্তিতে পড়ে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে আসে বিএনপি। 6 ধাপের প্রথম 2 ধাপ নিয়ে কথা না হলেও প্রশ্ন ওঠে পরের ধাপগুলো নিয়ে। 2015 সালে প্রথমবারের মতো দ্বিখণ্ডিত ঢাকা আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েও ওঠে নানা অভিযোগ। নির্বাচন বয়কট করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভিযোগের কমতি ছিল না। 6 ধাপে 4000-এরও বেশি ইউপিতে এই নির্বাচনে প্রাণ হারায় শতাধিক। আবার একক প্রার্থী ছিল প্রায় 220টি ইউনিয়নে। 2016 সালের মার্চে আদালত অবমাননার দায়ে প্রথমবারের মতো কোনো কমিশনকে আদালতে গিয়ে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। তবে সাফল্যের তালিকায় ছিল স্মার্ট কার্ড। 2 অক্টোবর 2016 প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরের দিন বিলুপ্ত ছিটমহলে স্মার্ট কার্ডের আনুষ্ঠানিক বিতরণ শুরু করেন সিইসি। 31 অক্টোবর প্রথমবারের মতো ভোট দেয় 22টি ছিটমহলের বাসিন্দারা। বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় কিছুটা আশা জাগালেও কদিন পরেই জেলা পরিষদ নির্বাচনে আবারও বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর চূড়ান্ত রায় আজ। আশাবাদী হোয়াইট হাউস, পুনর্বহাল হলে বিশৃঙ্খলার আশঙ্কা আইনজীবীদের। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ ঘটনার দায় এড়ানোর প্রচেষ্টায় লিপ্ত স্থানীয় পুলিশ প্রশাসন।
পরে আদালত তদন্তের স্বার্থে গাইবান্ধার এসপি আশরাফুল ইসলাম সহ আগুন দেওয়ার সময় দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও 4 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার 3 মাস পেরিয়ে গেলেও মূল হোতারা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ আদালত। এমনকি ভিডিও ফুটেজে 2 জন স্থানীয়দের সঙ্গে 3 পুলিশ কর্মকর্তাকে আগুন দিতে দেখা গেলেও তাদের চিহ্নিত করতে অসহযোগিতার অভিযোগ উঠেছে গাইবান্ধার পুলিশ সুপারের বিরুদ্ধে। মঙ্গলবার এ সংক্রান্ত বিচারিক রিপোর্ট আদালতে দাখিল করা হলে গাইবান্ধার পুলিশ সুপার দায় এড়াতে চাচ্ছেন বলে মন্তব্য করেন আদালত। প্রত্যাহারের আদেশ দেন এসপি সহ আগুন দেওয়ার সময় দায়িত্বরত সব পুলিশ সদস্যকে। ওই পার্টিকুলার জায়গাটায় কারা দায়িত্বে ছিলেন ওদের নামটা উনি দেন নাই। এই কারণে আদালত বলছেন কি যে যারা ওইখানে ছিলেন ওই দিন সবাইকে প্রত্যাহার করার জন্য বলছেন। যেহেতু ইতিমধ্যে পুলিশের মাধ্যমে একটি উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে, সেই তদন্তের স্বার্থে ওদের সবাইকে প্রত্যাহার করতে বলছেন। এবং একই সাথে যে এসপি যেভাবে উনি চিঠিটা লিখেছেন আদালতের কাছে মনে হয়েছে উনি সহযোগিতা করছেন না তদন্তে, উনার সহযোগিতামূলক মনোভাব মনে না হওয়ার কারণে তাকে প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও আগামী 4 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালত আদেশে বলেছেন কয়েকজন পুলিশ সদস্যের ঘৃণ্য অপরাধের দায় পুরো পুলিশ বাহিনীর ওপর পড়বে না। ওই দিন যারা ওই চামগাড়ি এলাকায় ডিউটিতে ছিলেন তাদেরকে ডিটেক্ট করে, যে তালিকা থেকে ডিটেক্ট করে তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিআইজি রেঞ্জ রংপুরকে, অপরদিকে আইজিপিকে নির্দেশ দিয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন আগুন দেওয়ার ঘটনার বিষয়ে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী 9 মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2071 কোটি 80 লাখ টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে 7টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে পুরো অর্থই সরকারের তহবিল থেকে ব্যয় হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 451 কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন, 395 কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জের আঞ্চলিক সড়ক উন্নয়ন, 320 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন, 275 কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার যমুনা নদীর ভাঙন রোধ এবং 265 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্প। রাজধানীর টিকাটুলিতে হেঁটে যাবার সময় বাস চাপায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন নিহত হয়েছেন। এদিকে বনানীতে বাসে করে পরীক্ষা দিতে যাবার সময় ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড় দিয়ে অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন। এ সময় পেছন থেকে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে পড়ে। পরে বাসটি উল্টে তার উপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় আহত হন ওই বাসে থাকা আরো 3 যাত্রী। ওদিক দিয়ে গাড়িটা আসছে, তারপরে হঠাৎ করে দেখি উল্টে দিয়েছে, উপরে উঠে গেছে, আইল্যান্ডের উপরে ওঠার পরে হাতের বামের চাক্কাটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে ওই গাড়িটা কাত হয়ে উল্টো হয়ে গেছে একবারে। আমরা গাড়িটা ধরে গাড়িটা সোজা করলাম, তখন ভিতরে লোক টেনে টেনে বের করছি। আমাদের সকালবেলা আর্লি সিটিং থাকে আর কি, সকালবেলা আমাদের কাজটা করতে হয়। এই জন্য আসছিল টিকাটুলির মধ্যে এসে অন্য গাড়ি চেঞ্জ হয়ে ব্যাংকে আসবে। পকেটে কার্ড ছিল, পরিচয়পত্র ছিল, ওইটা দেখে শনাক্ত করা গেছে। পরবর্তীতে এই টিভির সংবাদে আমরা টের পাইছি যে না, সে মারা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ওনাকে নিয়ে আসলে এটা তখন মৃত অবস্থায় তাকে নিয়ে আসছে। কারণ আমরা আমাদের নিয়ম অনুযায়ী তাকে গ্রহণ করে। এদিকে রাজধানীর বনানীতে পরীক্ষা দিতে যাওয়ার সময় ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। পুলিশ জানায় বনানী বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থী সাকিবুল ইসলাম বাসে করে পরীক্ষা কেন্দ্রে যাবার সময় জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্পপোস্টের সঙ্গে বাড়ি খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনানী বিদ্যানিকেতনের ছাত্র, বাসা ওর কেন্দ্র পড়ছে রমিজউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ। বাসা থেকে যাচ্ছিল আর বাসে এই অবস্থা। গাড়ির জানলা দিয়ে সে মাথা বের করছে, বের করার পরে সে ল্যাম্প পোস্টের সঙ্গে মাথা নাকি বাড়ি খেয়েছে। এরপরে গাড়িতে করে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডাক্তার এখানে মৃত্যু ঘোষণা করল। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে।
দেশের বাইরে বাংলাদেশের খেলার প্রশংসা করলেন ভারতের কোচ অনিল কুম্বলে। প্রতিপক্ষ হিসেবে সমীক্ষা করছেন টাইগারদের। শিশুদের বইয়ের নামে ভুলে ভরা পাঠের অনুপযোগী বই ছাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশু সাহিত্যিকরা। তারা বলছেন, কিছু কিছু প্রকাশকের বাণিজ্যিক মানসিকতার কারণেই এই পরিস্থিতি। এদিকে চকচকে মলাট সর্বস্ব বইয়ের পরিবর্তে শিশুদের উপযোগী মানসম্পন্ন বই প্রকাশের অনুরোধ অভিভাবকদের। মুজাহিদ শুভর রিপোর্ট। আলোর মেলায় মুখর শিশু কিশোররা। সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নারে অভিভাবকরা সাথে নিয়ে এসেছেন তাদের সন্তানদের। লক্ষ্য একটাই, শিশু কিশোরদের মনোরাজ্যের ক্ষুধা মিটুক নানান ধরনের বইয়ের গন্ধে। তবে ছড়া কবিতার নতুন বই আসতে শুরু করলেও তা সংখ্যায় খুবই কম। মেলায় আসা অধিকাংশ শিশুর আগ্রহ কল্পকাহিনীর দিকে। বিজ্ঞান টাইপ বই, তারপর সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের লেখাগুলো পড়তে বেশি ভালো লাগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আহসান হাবিব, হুমায়ুন আহমেদ, এদের ভূতের গল্প, অ্যাডভেঞ্চার টাইপের গল্প, সায়েন্স ফিকশন, এ ধরনের বই পড়তে আমার খুবই ভালো লাগে। বইমেলায় বই দেখতে এসেছি, কিনতে এসেছি। বইয়ে নানা ধরনের ভুল ও শিশু কিশোরদের অনুপযোগী বিষয় থাকায় খুব দেখে শুনে বই কিনতে হয় বলে অভিযোগ অভিভাবকদের। শিশুদের জন্য আসলে আমাদের মানসম্মত বই দরকার, যেগুলো থেকে শিশুরা অ্যাটলিস্ট কোনো জ্ঞান অর্জন করতে পারবে, যেটা ওরা পাঠ্যপুস্তক বইয়ে পাচ্ছে না। এখন যেগুলো হচ্ছে সেগুলোর শিল্পের মান বা সাহিত্যের মান খুব নিম্ন, হয়তো খুব চটকদার হচ্ছে, ওদেরকে আকর্ষণ করছে, বাট ওগুলো যে খুব একটা মেধা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখছে সেটা আমি মনে করছি না। তবে শিশু সাহিত্য লেখার ক্ষেত্রে আরো সতর্ক হবার পরামর্শ সাহিত্যিকদের। বাণিজ্যিক মানসিকতা বাদ দিয়ে মানুষ হয়ে ওঠার উপাদান সম্পন্ন বই লেখার আহ্বান তাদের। শিশুদের জন্য যে কি একটা অপূর্ব রূপকথার জগৎ, এই জগতে তাকে নিয়ে যেতে হবে, কিন্তু তাকে সাহসী করতে হবে, তাকে মাটি চেনাতে হবে, দেশ চেনাতে হবে। উল্লেখযোগ্য সংখ্যক শিশু সাহিত্যের বই যে বেরোয়, বেশিরভাগই হচ্ছে শিশু সাহিত্যের নামে আবর্জনা। অসংখ্য ভুলে ভরা বই প্রকাশ করছে প্রকাশকরা, এরা এক ধরনের বেনিয়া প্রকাশক। ছড়া লেখকদের মতে বইমেলা আসলে বর্ণমালার উৎসব, যে বর্ণমালায় মিশে থাকে আমাদের শৈশব, আমাদের কৈশোর। আগামীর বাংলাদেশ গড়তে অন্তঃসারশূন্য সুন্দর চকচকে মলাটের পরিবর্তে শিশুদের উপযোগী মানসম্পন্ন বই বেশি বেশি ছাপার পরামর্শ অভিভাবকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি। দুপুরে জাপাত চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন অনুষ্ঠানে নতুন কমিশন নিরপেক্ষভাবেই কাজ করবে। 5 জন নির্বাচন কমিশন, এরা নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা, তারা অতীতের অভিজ্ঞতা থেকে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আমরা এটা সন্তুষ্ট। এই প্রচেষ্টায় যারা ছিলেন তারা সকলেই অভিজ্ঞ। তাদের অবস্থান প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তাদের উপরে আমাদের আস্থা ছিল, এখনো আছে। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়ে গেছে বিভিন্ন রোগ। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হলেও সব বয়সী মানুষই সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া রোটা ভাইরাসের কারণে হচ্ছে ডায়রিয়াও। চিকিৎসকরা বলছেন, প্রতি বছরই ঋতু পরিবর্তনজনিত কারণে এ সময় রোগবালাই বাড়ে। তাদের মতে সচেতনতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। মিজানুর রহমান খুবিরের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালে বহির্বিভাগে এক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে এখানে দিনে কমপক্ষে 500 রোগী আসে, আর জরুরি বিভাগে গড়ে প্রতিদিন সেবা নেয় 2 থেকে 300 রোগী। এদের মধ্যে বেশিরভাগই রাজধানী ও আশপাশের এলাকার। জ্বর আছে অল্প, বুকের মধ্যে গ্যার করে, কাশতে কাশতে বমি করে দেয় আর নাক দিয়ে পানি পড়ে। বাচ্চার পেটে অসুখ, সেজন্য আসছে। ঠান্ডায় বুক কফ জমে গেছে গিয়া, এই জন্য বাচ্চার অসুস্থ। চিকিৎসকরা বলছেন, রাতের দিকে শীতল ও দিনের বেলা গরম আবহাওয়া থাকায় শিশু ও বয়স্কদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়, তাই এদের মধ্যে আক্রান্তের হারও বেশি। আউটডোরে ম্যাক্সিমাম রোগী এখন ঠান্ডা, কাশি, জ্বর, বিশেষ করে হাই ফিভার নিয়ে ভর্তি হচ্ছে, যে জ্বরটা 5 থেকে 7 দিন ধরে কমছে না। ঋতু পরিবর্তনের এই প্রভাব পড়েছে সব বয়সী মানুষের শরীরেই। ICDDRB সহ অন্যান্য হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীও বেড়েছে গত 2-3 সপ্তাহে। মাঝে মাঝে ঠান্ডা পড়ে অতিরিক্ত, আবার গরম পড়ে,
মাঝে মাঝে পাখা চালাইতে হয়, সর্দি কাশি জ্বর, এখন হাম বাইর হবে সামনে। রোটা ভাইরাসটা বেশি দেখা যায়, ডায়রিয়া হয় এবং সেটা 2-4 দিন থাকতেও পারে। গড়ে যে আমরা 250-300 রোগী পাই, তার থেকে কিছু বেড়ে 350-400 এরকম হয়। চিকিৎসকরা জানান চলতি মাসের 3য় সপ্তাহ পর্যন্ত মৌসুমী সংক্রামক রোগের ঝুঁকি রয়েছে। ইনফেকশাস ডিজিজের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, পেটে পীড়াও হচ্ছে, যেটাকে গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলা হয়। বয়স্ক মানুষের একটু পানি কম খায়, সেই কারণে তাদের প্রস্রাবের ইনফেকশনও দ্রুত বেড়ে যাচ্ছে। সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া, বিশুদ্ধ পানি পান, খাবার গ্রহণে সচেতন হওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে আজ চূড়ান্ত রায় দেবেন আদালত। সোমবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতে সরকারের পক্ষ থেকে জমা দেয়া 15 পাতার নথিতে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে আইনসম্মত বলে উল্লেখ করা হয়। স্থানীয় সময় বিকেলে এ বিষয়ে পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক শোনার পর 3 জন ফেডারেল বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। এ রায় সরকারের পক্ষে আসবে বলে আশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশটি স্থায়ীভাবে বহাল রাখার দাবি জানিয়েছেন ওয়াশিংটন ও মিনেসোটা রাজ্যের আইনজীবীরা। ট্রাম্পের নির্বাহী আদেশ পুনর্বহাল করা হলে দেশে বড় ধরনের গোলমাল বেঁধে যেতে পারে বলে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন তারা। নিউজিল্যান্ড সফরে কোনো জয় না পেলেও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ ভারত জাতীয় দলের কোচ অনিল কুম্বলে। দেশের বাইরে টাইগারদের খেলার অনেক উন্নতি হয়েছে বলেই বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলেও জানান ভারতের কোচ। তবে প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চায় টিম ইন্ডিয়া। আজ হায়দ্রাবাদে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেন কুম্বলে। অন্যদিকে প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেস্টে বাংলাদেশ ভালো কিছু করতে চায় বলে জানিয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দেশের বাইরেও বাংলাদেশের খেলার অনেক উন্নতি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হয়তো কোনো জয় পায়নি, কিন্তু তাদের পারফরমেন্সে আমি মুগ্ধ। তাই বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তাদের দলের অধিকাংশ ক্রিকেটারই অভিজ্ঞ, বেশ কজন ভালো অলরাউন্ডারও আছে। তবে আমরা নিজেদের খেলার দিকে বেশি মনোযোগ দিতে চাই। অন্য দলগুলোকে যেভাবে দেখি, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আশা করছি উপভোগ্য একটি লড়াই দেখবো আমরা। বাংলাদেশ has some quality players. অবভিয়াসলি এখানে স্পিনাররা হেল্প পাবে, বাট তারপরও ইন্ডিয়ান ব্যাটসম্যান ওরা অনেক ভালো ব্যাটসম্যান। আসলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা যদি নিজেদেরকে ওইভাবে মেন্টালিটি তৈরি করেছি এবং ইনশাল্লাহ আমরা ওইভাবেই মাঠে নামবো, যে ভারতের সাথে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জন্য। তো ওরা সবসময় রান করার জন্য খেলে, সো আমাদেরও এরকম টার্গেট থাকবে যে ওদের কিভাবে আমরা আটকানো যায়, রানগুলো আটকানো যায় এবং কিভাবে নিজের সর্বোচ্চটা দেওয়া যায়। সো এটাই ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার নবনিযুক্ত সিইসি KM নুরুল হুদার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা। নতুন নির্বাচন কমিশনকে এখনই গ্রহণযোগ্য বলতে নারাজ বিএনপি। তর্কের খাতিরে বিরোধিতা না করে তাদের সহায়তার পরামর্শ আওয়ামী লীগের। কাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। 5 বছরে নানা ইস্যুতে আলোচিত ছিল ইসি। কয়েকটি নির্বাচন ছাড়া অন্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কার্যক্রম প্রশ্নবিদ্ধ। গাইবান্ধায় সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার সময় দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের। জড়িতদের চিহ্নিত না করায় আদালতের ক্ষোভ। এবং রাজধানীর টিকাটুলিতে বাস চাপায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত। ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে বনানীতে বাস যাত্রী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।